তল্পি তল্পা গুটিয়ে এই ঘরটা ছেড়ে দিতে হলো হট করে। কিছু একটা খারাপের ইঙ্গিত পেয়ে ঘরটা বলতে পারো রাতের মধ্যেই ডিসিশন নিয়েই ছাড়লাম। এই অবস্থায় জানো তো এইসব করা খুব চাপের, কিন্তু কিছু করার নেই তো না। খারাপ কিছু হওয়ার আগেই তার থেকে ভালো তল্পি তল্পা গুটিয়ে অন্য ঘরে শিফট করে গেলাম। প্রায় 1 সপ্তাহ ধরে আমরা এই জিনিসটা লক্ষ্য করছিলাম, আর এই লক্ষ্যটা শুধু আমি না, ফার্স্টে প্রীতম করেছে, তারপরে আমি, তারপরে এই ডিসিশন নেওয়া। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। জানো তো প্রায় 1 সপ্তাহ ধরে কীরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। প্রায় প্রথমে দেখছিল প্রীতম, তারপরে দেখছিলাম আমি। আর স্বপ্নগুলো খুব খারাপ স্বপ্ন। বিশেষ করে অনেকে হয়তো বলবে যে সারাদিন তুমি হয়তো আজে বাজে চিন্তা করো, সেই কারণে হয়তো হচ্ছিল। কিন্তু দুজন কেন দেখবো, তাই না? প্রথমে প্রীতম দেখছিল, তারপরে আমি দেখছিলাম। সেই কারণে জানো তো প্রীতম আর আমি ডিসিশন নিলাম যে না, এই রুমটা ছেড়ে দিই, কোনো দরকার নেই। তো দেখো এখন আমার প্রচণ্ড এমনিতেই মেজাজ খিচখিচে রয়েছে। অর্ককে এত বকাঝকা করি, এত শাসন করি, কিন্তু না, ওকে সব কিছুতে হেল্প করতে হবে, সব কিছুতে সাহায্য করতে হবে। তো প্রীতম দেখলো এত যখন আগ্রহ, তখন ওর না গদিটা অর্ককে দিয়ে দিয়েছিল ধরার জন্য। তো অত ভারী গদি কি ও আর ধরতে পারে বলো? তো তবুও ওই যে একটু একটু করে আসছে আর বলছে আমি তাও হেল্প করে দিচ্ছি। তারপরে এই যে এখানে খাটটা ওঠানোর চেষ্টা চলছে। তো প্রীতম আমাকে বকাবকি করছিল যে কোনো দরকার নেই, আমি একা একা করে নেবো। কিন্তু আমি বললাম যে না, এখন কোথাও কি লেগে যাবে, তো আমরা দুজন মিলেই করে নিচ্ছি। জানো তো এই সময় দৌড়ঝাঁপ অনেকেই বলে, ডাক্তারও বলে যে একটু সাবধানে থাকলেই ভালো। কিন্তু এই কাজটা করতেই হতো জানো তো। এই ঘরটাতে না অনেক রকম সমস্যা হচ্ছে, সেই কারণেই জানো তো এই ঘরটা এরকম করে ছেড়ে দিলাম। আর কোনো কিছু কাজ দেখো আমাকে ধরতেও দিচ্ছিল না, শুধু বলছিল যে কিচ্ছু করতে হবে না, চুপচাপ দাঁড়া, আমাকে শুধু বলে দেয় কী করতে হবে, কীভাবে বার করতে হবে। তো আমি ওকে যেভাবে বলছিলাম সেইভাবেই ও করছিল। তো যে দিক থেকে আমি আসছি সেই দিক থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, আমাকে বলছে ওটা কিছু করতে হবে না, ঠেলতে হবে না, তুই শুধু পদটা ধর। আর হ্যাঁ, তোমরা অনেকে বলো না যে প্রীতমদা খায়, খাবারগুলো যায় কোথায়? এই যে গায়ের শক্তি এখানেই যায়, বুঝতে পারলে তো? খাবারগুলো চেহারায় লাগে না তো কি হয়েছে, গায়ের শক্তিতে বাড়ে। আমার ছেলেরও সেম। আমরা না মোটাসোটা মানুষদেরকে ভাবি না খুব গায়ের জোর আছে, বা তারা হয়তো প্রচুর খাবার খায়, সেই কারণে হয়তো তাদের গায়ে প্রচুর জোর আছে, ক্ষমতা আছে। কিন্তু এক জিনিস জোর থাকে, যারা পাতলা ট্যাংট্যাঙে হয় তারা আসলে খেতেও পারে, আর তাদের গায়ে জোর হয়। একটা টাইম আমি খুব পাতলা ছিলাম, সেই টাইমে কিন্তু আমি খুব খেতে পারতাম, প্রচুর খেতে পারতাম, কিন্তু কেউ আমাকে দেখে বলতেই পারতো না যে এত খেতাম। প্রচুর খেতাম। কিন্তু এই এখন ফেপে গেছি, ফুলে গেছি, তো লোকে দেখে ভাবে প্রচুর খায়, কিন্তু অ্যাকচুয়ালি না। এগুলো হচ্ছে রোগের লক্ষণ, জানো তো? অনেকে রোগে ফুলে যায়। আমি কতজনকে দেখেছি রোগে ফুলে যেতে। আমি তো বলবো প্রীতম যথেষ্ট ভালো আছে, অর্কও ভালো আছে। ওরা পাতলা, ওরা সব কিছু কাজ এত চটজলদি করতে পারে। আর আমার অবস্থা কি জানো তো, একটু কাজ করলেই হাঁপিয়ে যাই বা বসে যাই। আর যত শরীর ভারী হবে তত পায়ে ব্যথা বাড়বে, পায়ে যন্ত্রণা বাড়বে, কোমরে ব্যথা বাড়বে, তত রোগ বাড়বে। এখনো পর্যন্ত যারা পাতলা আছো তারা না নিজেদেরকে সুখী মানুষ ভাবো। যারা তোমাকে যতই খোটা দেখ, যাই করুক, যে এই রোগা, তুই পাটকা, ফুটকি, যতই বলুক, একটা কথা জানবে যে তুমি সব থেকে ভালো আছো শরীরের দিক থেকে। যত রোগা থাকতে পারবে ততই ভালো। মোটা হলেই কিন্তু শরীরে নানা রকম রোগে বাসা বাঁধবে। এখানে হাততালি দিচ্ছি কেন বলো তো? আমাকে ধরতে দিল না, বলছে আমি একাই বার করে নিতে পারবো। তো ওই জন্যই আমি বললাম হ্যাঁ তুমি সব পারো, হাততালি দিচ্ছিলাম। আর তারপরে দেখো এখানটা একটু হেল্প করে দিলাম, যে না ও টেনে টেনে নিয়ে যাচ্ছে, জিনিসটা ক্ষয়ে যাবে না, ওই কারণেই। আরে ভারী জিনিস তোলা বারণ, ঠিক আছে আমি তুলছি না, কিন্তু একটু হাতে হাতে করে দিলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? তো যাই হোক, খাটটা আমরা এই দিকটা, এই রুমটাই রাখবো। তোমরা প্রথম দিকেই আমাদেরকে বলেছিলে যে দিদি এই ঘরের খাটটা রাখো, কিন্তু আমরা রাখিনি। তার কারণ হচ্ছে এই ঘরে প্রীতম টিউশনি ব্যাচ পড়ায়, সেই কারণে। তারপরও এখন কেন রাখছি সেটা বলি তোমাদেরকে। আসল কারণ হচ্ছে যবে থেকেই ঘরে এসেছি, ঘরে শিফট করেছি, ওই ঘরটায় রুমের মধ্যে খাটটা পেতেছিলাম। কিন্তু কি বলতো, খুব উদ্ভট স্বপ্ন আসছে উল্টোপাল্টা। প্রীতমের প্রথমে আসছিলো, তারপরে আমার আসা শুরু হয়েছে। আর এটা একজনের হলে ঠিক ছিল, তো ভাবতাম যে হ্যাঁ হয়তো আমি সারাদিন উল্টোপাল্টা চিন্তা করি, সেই কারণে। আর যে স্বপ্নগুলো দেখছি সেইগুলো না সত্যি হয়ে যাচ্ছে। তো অনেকে হয়তো বলবে যে না এটা তোমার মনের রোগ। হ্যাঁ আমার হতে পারে, কিন্তু প্রীতমেরও কি হতে পারে? সেই তো হতে পারে না। তারপরেও কি জানো তো, ওই ঘরে যেহেতু বাথরুমটা রয়েছে, ওই ঘরটা না একটুখানি বদ্ধ টাইপের, খোলামেলা না। রান্না হচ্ছে, রান্নার ঝাঁঝটা আরও যেন শরীর অস্বস্তি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই টাইমে আমি কোনো রকম গন্ধ নিতে পারছি না। খাওয়া দাওয়ার দিক থেকে আমার কোনো অরুচি নেই, সত্যি কথা। কিন্তু হ্যাঁ, আমি কোনো রকম গন্ধ নিতে পারছি না, সেটা যাই গন্ধ হোক। একটু অরুচি তো রয়েছে, কিন্তু খাবার দিক থেকে কেউ যদি রান্না করে দিচ্ছে তাহলে অসুবিধা নেই, কিন্তু রান্না করতে একটা অরুচি লাগছে। কাঁচা জিনিস, কাঁচা মাছ মাংস অরুচি লাগছে। কাঁচা মাছ মাংস নাড়াঘাটা করতে যেন একটা গা গোলাচ্ছে গন্ধ, তারপরে একটা আস্তে আস্তে বেশি নাকে লাগছে সব কিছু। তো খাটটা আমরা এই দিক করেই রাখলাম দেখো। আর এই দিক করে রাখার পর দেখলাম যে না
ঠিকই আছে, জানলার সামনেই রাখলাম খাটটা, তার কারণ হচ্ছে হাওয়া বাতাস সব কিছুই পাবো। পরবর্তীকালে যদি মনে হয় এদিক থেকে ওইদিকে ঘুরিয়ে দেবো তো সেটাও করতে পারি। আর দেখো সবসময় পেছনে লাগে, আমার ভালো লাগে না, এখন তো বেশি মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ওই কারণে। আমি না এই রিসেন্টলি দেখছি ইয়ার্কিটাকে ঠিক ইয়ার্কি হিসাবে আমি নিতে পারছি না, মানে সব কিছু একটু সিরিয়াস হয়ে যাচ্ছি সব কিছু বিষয়ে, যাই না কেন। আগেও তো অনেক লোকের অনেক কথা শুনেছি, কিন্তু এখন কেউ যদি একটা মানে ফু দিচ্ছে সেটাও মানে জ্বালা করছে। হয়তো এটা ওই হরমোনাল চেঞ্জেসের জন্যই হতে পারে, সেটার কারণেও হতে পারে। অনেক রকমই তো মেয়েদের ফেস করতে হয় স্টেজ, তো সেই কারণেও হতে পারে। তো ওই জন্য অত টেনশন আমি করিনি, বিন্দাস রয়েছি, নিজের ঘরের কাজকর্ম। দেখো বসে থাকলে বেশি মাথায় উল্টোপাল্টা চিন্তা আসে, সেই কারণে কাজকর্ম নিয়েই রয়েছি। তো দেখো এই ঘরটা পুরোটা খালি করে দিলাম, আর কি কি এই ঘরে নিয়ে এসে রাখবো সেটাও তোমাদেরকে দেখাবো, সেটা একটা লাস্ট অবধি। আর এদিকে ঝাড় দিয়ে করছি। আর যেহেতু আমাদের এই দুটো ঘরের মধ্যে কোনো টাইলস বসানো নেই, নর্মালি এমনি সিমেন্টিং করা আছে। আর নর্মাল তোমার যেরকম সান হয় ওরকম সানের মতো জিনিসটা না, কিন্তু ফ্লোরটা যেন একটু দরদরে টাইপের ফ্লোরটা। তো যাই হোক, যেমন বটে রান্নাঘরটা যেমন টাইলস বসানো আছে, কিন্তু এই ঘরের না ফ্লোরগুলো একটুখানি দরদরে টাইপের, মানে একটু চিপস বালি টাইপের হয় না, সেরকম টাইপের। তো যতই ঝাড় দিই যতই ইয়ে করি তবু না একটু মানে বালি বালি লাগে, কেন জানি না। ওই বাড়িটা ছেড়ে আসার পর থেকে জানো তো এই বাড়িতে যেন আমার একটা মন টিকছিল না, কিন্তু জানো তো আজকে ঘরটা যখন নতুন করে সেজে উঠলো তখন যেন বেশ ভালো লাগছিলো মনটা, যে না ঘরটা না এবারে ঘর ঘর লাগছে। মানে জিনিস যদি ঠিকঠাক জায়গায় ঠিক করে রাখা হয় না, তখন না দেখবে সব কিছুই ভালো লাগে। আচ্ছা তোমাদেরকে আজকে একটা কথা জিজ্ঞেস করছি, অর্ক যখন হয়েছিল মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম প্রথমবার, তখন না আমার না কোনোদিন না অত মাথা ধরতো না, কিন্তু এবারে দেখছি খুব বেশি মাথা ধরছে। তোমাদের কি মাথা ধরার এরকম কোনো কিছু প্রবলেম হতো গো? প্রচণ্ড বেশি মাথা ধরছে, আমি জানি না কেন, মানে সেকেন্ডে মাথা ধরে যাচ্ছে, মাথা ব্যথা করছে, মাথার পেছনটা ব্যথা করছে, মাথার সামনেটা ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। বমি আসছে কিন্তু বমি তো আর হচ্ছে না, কিন্তু খাবার দাবারের লালসাও লাগছে, মানে খাবার দাবার খেতে খাবো, এটা খাবো ওটা খাবো ইচ্ছাও করছে, বিশেষ করে মিষ্টি জিনিসে। এবারে না অত টক জিনিসের নেশাটা নেই, মানে আমি টক খেতে বরাবরই ভালোবাসি, টক দিলে আমি কখনোই না করি না, কিন্তু কেন জানি না মিষ্টি খেতে আমার বরাবরই একটুখানি গা তিক্ততা, মানে মিষ্টি জিনিস আমি বরাবরই পছন্দ করি না। কিন্তু এখন প্রীতমকে মাঝে মাঝেই বলি, প্রীতম আমাকে একটুখানি মিষ্টি কিছু দাও, না পেলে অর্ক লজেন্সগুলোই খাচ্ছি, মানে চকলেটগুলোই খাচ্ছি। মিষ্টি জিনিসে খুব নেশা হয়েছে এবারে বলতে পারো। তোমরা তো জানো আমি ঝাল ছাড়া একদমই খাবার খেতে পারি না, কিন্তু কি বলো তো এখন দেখছি ঝালটা খেতেও ইচ্ছা করছে না, এখন একটুখানি মিষ্টি তরকারি, মিষ্টি আসলে মিষ্টি জিনিসটাই আমার পছন্দ না, সেখানে মিষ্টি তরকারি, মিষ্টি ডাল সব কিছুই মিষ্টি ভাল লাগছে। তো এখানে সব কিছু দেখো সেট করে নিয়েছি, ঘরটা আশা করছি দেখতে এখন অনেকটাই ভালো লাগছে। তো দেখো তোমাদের কথাটাই রইলো, এই ঘরটা থেকে ওই ঘরই সব মানে খাটটা আলমারিটা ওই ঘরেই নিয়ে চলে গেলাম, বাকি জিনিসগুলো এই ঘরেই রাখলাম, ওই ঘরটাই বেডরুম করলাম, আর এই ঘরটা হচ্ছে ডাইনিংয়ের মতো করে দিলাম। আসলে এই ঘরটা অনেকটা বড়, দেখছো না দরজা রয়েছে, এই দরজার পেছনে কিন্তু আরও রুম আছে, তারা ভাড়া থাকে, তো বুঝতেই পারছো। তো এই ঘরটা কিন্তু অনেকটাই বড়, মানে বলতে পারো 4টে ঘরে, মানে 4টে রুমের ঘর আই থিঙ্ক, যতটুকু বুঝলাম। তো এখানে দেখো ঠাকুর ঘরটাও প্রীতম নিয়ে এলো জামা টামা ছেড়ে টেরে, এখানে ঠাকুর ঘরটাকেও এই ঘরে এদিক করে সেট করে দেবো ভেবেছি, কারণ ঠাকুরটা না এদিক করে রাখাটাই বেটার হবে, কারণ ওই ঘরে, কারণ শোয়ার ঘরে ঠাকুর ঘর না করাই ভালো আমি শুনেছি, তো ওই জন্য এই দিকটাতেই রেখে দিলাম ঘরটা। জানো তো ভাড়া ঘর যতই যত্ন করি না কেন, তবু বলে না ওই নিজের তো আর হয় না, ওই যতই বলো না কেন ভাড়া ঘরটাকেও মনে হয় সুন্দর করে সাজিয়ে রাখি। এখন নিজের ঘর কোন কালে হবে তার তো ঠিক নেই, তবু এই ভাড়া ঘরটাই যদি সাজিয়ে রাখতে পারি আর কি। আজকে না মনটা বেশ ভালো লাগছে আমার, জানো তো ঘরটা এত সুন্দরভাবে সেজেছে, মানে মনে হচ্ছিলো যে না ঠিকঠাক। খাটটা জানো তো এদিক ওদিক করে রাখলেও হতো, আসলে জেঠিমা এসে বলছিল যে বৃষ্টি খাটটা এদিক ওদিক করে রাখলেও না দেখতে ভালো লাগতো, আর স্পেস অনেকটা মানে জায়গা পেতে তোমরা, তো সেটা করলেও হতো। আমরা এইভাবেই প্রথমে রাখলাম, তো দেখা যাক যদি মনে হয় যে না ওই দিক থেকে ওই দিক করে দেবো তো করা যেতে পারে। এই সময় না বেশি না মানে সিম্পলের মধ্যেই রাখলাম, বেশি নাড়াঘাটা করলাম না জানো তো, কারণ ও একাই দেখতেই পাচ্ছ সব করছে। আর এদিকে অর্ক দেখো আমার ছোঁয়া ছাড়া ওর ঘুম হবে না, তো এখানে ঘুমাচ্ছে, আর আমার এখানে প্রচুর ঘুম পাচ্ছিলো। তারপরও প্রীতম বলছিল, মানে করছিলাম একটু করে বসছিলাম, তো এখানে আলমারি খাটটা দেখো একা সরিয়ে নিয়ে এলো, তাহলে বুঝতে পারছো ওর গায়ে কতটা জোর।
আর সত্যি বলতে জানো তো আলমারিটা প্রচুর ভারী। যখন আমাদের প্রথম নতুন আলমারিটা নিয়ে এসেছিলো, তোমরা হয়তো দেখেছিলে আলমারিটা ঢোকাতেই 4-5 জন লেগে গেছিলো। সেখানে এই ঘর থেকে ওই ঘর ও করে দিল একা হাতে। হ্যাঁ, অনেকে বললো ঘষে ঘষে করেছে, বাট করে তো দিল, ওইটাই হচ্ছে ব্যাপার। তো এখানে রাতে খেতে বসেছি, অর্ক খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, এবার আমি আর প্রীতম রাতে খেতে বসেছি। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সেই কারণে। আবার অর্ক স্কুল আছে, আবার 15ই আগস্ট ওদের একটা প্রোগ্রামও আছে। এখন যেহেতু প্রতিদিনই রিহার্সেল চলছে, তো সেই কারণে জানো তো ওকে না স্কুলটা যদিও প্রতিদিন যেতে পারে তাহলে ওর জন্যই ভালো, কারণ ওদের মানে নাচ গান সবই আছে। আর এখানে খাবার দিচ্ছি ঠিক কথা, কিন্তু এখানে আমার প্রচুর গা গোলাচ্ছিলো, মানে আমি জানি না কেন রাতের বেলায় খাবারটা আমি খেতে পারছি না, প্রচুর না গা গোলাচ্ছিলো, খাবারের গন্ধ আজকে রাতের বেলায় হঠাৎ করে দেখো এখানে দেখো কেমন গাটা গুলিয়ে যাচ্ছিলো, খেতে পারছিলাম না কেন জানি না। আর এখন বাজে হচ্ছে তার পরের দিন সকাল 10টার মতো। হ্যাঁ, ঠিকই বলেছ, সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ওষুধ থাকে, তার আগে যে ড্রাই ফ্রুটটা থাকে সে খেয়ে নিয়েছি। ওগুলো আর ভিডিও করা হয়নি, মানে ওগুলো বলতে পারো পুরো ঘুমের মধ্যেই করেছি। আর এখানে খাচ্ছিলাম হচ্ছে হরলিক্স। হ্যাঁ, যখন আমরা খেতে পারি তখন ভালো মন্দ দুজন মিলেই খাই, আর যখন খেতে পারি না তখন দুজন মিলে কেউই খাই না। হরলিক্সটাই খাচ্ছিলাম। অনেকে এখানে বলবে মাদার হরলিক্সটা খেতে, অর্কর বেলায় প্রচুর খেয়েছিলাম, কিন্তু এখন আমার খেতে এক ফোঁটাও ইচ্ছা নেই। ঘরের পুষ্টিকর খাবার খেলেই আমি জানি সব কিছু ঠিক হবে, ওই জন্য আর খাচ্ছি না। ঘরে যতটুকু পারবো নর্মাল খাবার খেয়েই সুস্থ থাকার চেষ্টা করব। আর এই যে দেখো এইদিকে জানলাটাতে বেশ মানে ভালো হয়েছে, এবার টেবিলটাও ইউজ হবে আমার মনে হচ্ছে, কারণ ওই ঘরে যখন টেবিলটা ছিল না খুব একটা ইউজও হতো না। আর এইদিকে কোটো কাটা সব উপরে চাপানো আছে। আর এইদিকে মাছ বেরোচ্ছিলো, আজকে একটু মাছ হবে, ছোট মাছও ছিল। তো দেখি এখানে সব চারাপোনার থেকে একটু বড় মাছ পেয়েছিল, সেই মাছই নিয়েছে। লোকেও সেই চারাপোনাই বলে, কিন্তু একটু বড় সাইজের চারাপোনা। মাছ অনেক রকমই ছিল, প্রীতম বলছিল নেবো কিনা, আমি বললাম যে না। আর এখানে যে মাছ দেখছিলাম আমার পুরো গাটা গুলিয়ে যাচ্ছিলো বিশ্বাস করো, কিন্তু আমাকে ওই যে দেখতে বলছিল যে কি মাছ নিবি নে। আর আমরা ওই বাজারে গিয়ে এখন মাছ নিয়ে আসতে পারবো না, তাই ভেবেছি ঘরের সামনে যা মাছ আসবে সেই এখন নিয়ে নেবো, একটু দামটা বেশি লাগবে, কি করব, আমি তো যেতে পারবো না। আর প্রীতম ঠিকঠাক মাছ নিয়ে আসতে পারবে না। আর আমার না মাছে একটু অরুচি লাগছে, যে মেয়ে মাছ ছাড়া ভাত খায়, মানে ভালোবাসে এত মাছ খেতে, সেই মাছে নাকি অরুচি লাগছে, ভাবা যায়। তো শুধু মাছে অরুচি লাগছে, তো সেই কারণে প্রীতমকে বললাম অসুবিধা নেই, এখান থেকে অল্প করেই নেবে, যেদিন যেদিন খেতে ইচ্ছা করবে সেদিনই নেবে, নেওয়ার দরকার নেই। তো এখানে মাছটাকে ও কাটিয়ে নিচ্ছিল। আর মোটামুটি আজকের মতনই নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়নি, দুবেলার মতো করে নেওয়া হয়েছে। এদিকে ভিজে কাপড়গুলো দেখো, এদিকে আমি মিলতে এসেছিলাম, আর এদিকে আমাদের টিউশনের বোর্ডটা টাঙানো আছে টিউশনির জন্য, তো এইটা দেখি অনেকে কন্ট্যাক্ট করে। তো তারপরে দেখো এই ঘরে রান্নাঘরটা প্রচণ্ড চিটচিট করছিল, কালকে বাগানো হয়েছিল ঠিক কথা, কিন্তু এইভাবে ধোয়া হয়নি। আর প্রচণ্ড চিটচিট করছিল বলে প্রীতম বললো যে আমি একবার ধুয়ে দিই, আর আমাকে ধুতে দেয়নি, তার কারণটা বলে দিই, এই মুহূর্তে যদি স্লিপ কেটে পড়ে যায় অসুবিধা আছে, সেই কারণে ও ধুতে দেয়নি। বললো যে আসলে এইটা আমি পরিষ্কার করি রান্নাঘরটা প্রতিদিনই বলতে পারো, যদি তারপরে রান্না করার পর একটা চ্যাটচ্যাটে ভাব রয়ে যায়। আসলে শুধু এই ঘরটা বলে বলছি না গো, আসলে আমি দেখছি এখানকার ওয়েদারটা বা এখানকার হয়তো সিজন এইরকমই, জানো তো। প্রত্যেকটা অনেকেই আমাকে বলছে যে বৃষ্টিতে শুধু তোমাদের ঘর বলে না, আমাদের ঘরেও আরশোলার উপদ্রব খুব, বিচ্ছে, তারপরে ইঁদুর ছুতো, যতই ভালো ঘর হোক না কেন খুব উপদ্রব। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে একটু একটা কীরকম টাইপের যেন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, মানে এই ভালো সকালটা আবার রাতের দিকে যেন বৃষ্টি হচ্ছে, খুব বাজে একটা সিচুয়েশন বলতে পারো। তো যাই হোক, ও এইদিকে পরিষ্কার করছিল, আর এদিকে আমি সবজিগুলো কাটতে বসেছি। আমি কিছু করব না এখন, যতটা পাচ্ছি হালকার উপর দিয়ে কাজ করা। এখন একটা সপ্তাহ মোটামুটি দেখার চেষ্টা করছি, আর প্রচণ্ড উইকনেস লাগছে জানো শরীরটার মধ্যে, তাই ভাবলাম আজকে সব রকম দিয়ে মাছের ঝোল করে দিই, ওই দিয়ে ভাত খাওয়া হবে, একদম হালকা করে করব মাছের ঝোল। আর ওই জন্য কাঁচকলা, পেঁপে, কাঁচা পেঁপে, আর তার সাথে দেবো হচ্ছে তোমার আলু, এই দিয়ে মাছের ঝোলটা করব। পেঁপে আমি খাবো না, আর পেঁপে খেলেও কিন্তু কোনো ক্ষতি হয় না। আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, ডক্টর বললো যে দেখো সবার শরীরের গঠন একরকম হয় না, তোমার শরীরে যেটা যাবে তুমি সেটা কেন খাবে না। হ্যাঁ, পাকা পেঁপে আনারসটা কিন্তু ক্ষতি করে শরীরের জন্য, এটা স্বাভাবিক, কিন্তু কাঁচা পেঁপে যতক্ষণ না সেই পেঁপেটা পাকছে বা যতক্ষণ সেটা কাঁচা রয়েছে ততক্ষণ কিন্তু অন্যরকমভাবে এটা ক্ষতি করে না। তো এটা আমি একবার গুগলে সার্চ করেও দেখলাম জিনিসটা, তো তখন গুগলেও দেখা যাচ্ছে যে প্রেগনেন্সিতে কিন্তু কাঁচা পেঁপেটা কোনো রকম ক্ষতি করে না যতক্ষণ না সেই পেঁপেটা পাকছে। আর
অর্কর বেলায় তো তোমাদেরকে বলেছিলাম আমি পেঁপে প্রচুর খেতাম, আর প্রচুর বলতে প্রচুর, কারণ আমার পেঁপেটা ভালো লাগতো সেই মুহূর্তে খেতে। তো সেই কারণে আমার কোনো রকম প্রবলেম কিছু হয়নি। তো দেখো এখানে সব কিছু হয়ে গেছে, আর এদিকে 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। টিফিন খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে, আর এই হরলিক্সটা খাওয়ার পর এখন একটুখানি 3জনের ডিম সেদ্ধ করতে দিয়েছি, অর্ককেও দেবো, প্লাস এখানে আমি প্রীতম 3জনেই খাবো। কারণ শুধু পুষ্টি তো নিজের মধ্যে দিলে হবে না, ওরাও খাচ্ছে, ওরাও পরিশ্রম করছে, ওদেরকেও দিতে হবে। আর প্রীতম এখন অনেকটাই শুকিয়ে গেছে, তার কারণটাও বলি, প্রচুর চাপ গোর মাথার উপর। আমার চাপ একরকম, আর একটা একটা মেয়ে মানুষের চাপ মাথার উপর আলাদা, ঠিক আছে? আর একটা ছেলে মানুষের চাপ কিন্তু একটা আলাদা। যতই একটা মেয়ে মানুষ রোজগার করুক না কেন, তবুও দেখবে সংসারটা যতই একটা মেয়ে টানুক না কেন, তবু একটা চাপ বলতে পারো, সংসারটা কীভাবে কতটা গুছিয়ে চালাতে হবে, কত টাকা সেভিংস করতে হবে, এই জিনিসগুলো আমি হয়তো বুঝি, কিন্তু তবু বলবো প্রীতম অনেকটাই মাথার ওপর প্রীতমের বেশি চাপ। তো যাই হোক, এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে দেখতে পেলে জল গরম করে কাঁচকলা, পেঁপে, আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। ওই জলটা কিন্তু ফেলবো না, ওটার মধ্যে যেহেতু কাঁচকলা আছে, ভালো করে যেন হলুদ জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখো, এই নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলাম, আর এদিকে একটু ভাতটা বসিয়ে দিলাম। আর কালকে ওই যে মাসকাবারি মাল আনা হয়েছিল, সেইগুলো না আজানো হচ্ছিল না। তো প্রীতম বলছিল যে একটু মিলি রেখে নিই দুজন মিলে, তারপরে আমরা এগুলো সব গুছিয়ে রেখে দেবো। এবার তোমাদেরকে বলি মাসকাবারির মালে কত টাকার বিল হয়েছে। প্রচুর বিল হয়ে গেছে, কেননা এবারে খাবার দাবারে প্রচুর খরচা হয়েছে জানো তো। এখানে দেখতে পাচ্ছ বিস্কিট নিয়ে আসা হয়েছে। দেখো বিস্কিট আমি বেশি খাই না, আমার ভালোও লাগে না। তো এখানে অর্কর বারবান বিস্কিটগুলো নিয়ে আসা হয়েছে, আমার খেজুর নিয়ে আসা হয়েছিল। খেজুরটা শুধু আমি খাবো না, অর্ক, প্রীতম সবার জন্যই। ম্যাগি আনা হয়েছিল অর্কর আর প্রীতমের জন্য। আগে ম্যাগি প্রচুর খেতাম, আমার ভালো লাগতো, এখন ভালো লাগে না। সয়াবিন আনা হয়েছে, তারপরে যেগুলো টুকিটাকি মাসকাবারি, সুজি, ছাতু, বেসন, চিড়ে, তারপরে কাজু, আর নিয়ে আসা হয়েছিল তোমার ওইদিকে একটা মুসলির প্যাকেট। হ্যাঁ, মুসলিটা নিয়ে আসা হয়েছিল, তার কারণ হচ্ছে প্রীতম নিজেও খাবে বলছিল। ও আগে রেগুলারই বলতে পারো মুসলি খেত, তারপরে ও একটা ডায়েট একটা খাবার দাবার একটা মেনটেন করতো, যেহেতু জিমে থাকতো তো সব কিছু মেনটেন করতো। তো এখন শিলিগুড়িতে আসার পর বলতে পারো মাসকাবারির মাল এবারে সব থেকে হাইয়েস্ট এসছে। এর আগে না সত্যি কথা বলতে এত হাইফাই খাবার আমি কোনোদিনও না শিলিগুড়িতে আসার পর খাইনি, ঠিক আছে? আগে তো খেতাম, কিন্তু এবারে যেহেতু 1 সপ্তাহ ডক্টর না একটা খাবার ইয়ের মধ্যে থাকতে বলেছে, যে খেতে বলেছে ওগুলো খেয়ে পরে একটা টেস্ট করবে, ওই কারণে এইগুলো আনা। তো টোটাল কত বিল হয়েছে পিতা? 4000 টাকা, 3000 টাকার বিল হয়েছে শুধু মাসকাবারিতে। কলকাতায় 5000 টাকা হতো, তখন গায়ে লাগতো না। হ্যাঁ, তো বারবেন বিস্কিট কদিন ধরে বলছিলাম যে বারবেন বিস্কিট বারবেন নিতে, ও বিস্কুট খাবে বলছিল, বিস্কুট এনে দেওয়া হয়েছে। মেন ব্যাপার হচ্ছে টাকাটা বেশি লেগে গেছে আমার খাবারগুলোতে। খেজুর, কাজু, একটা মুসলির প্যাকেট নিয়ে এসছে, ওটা খাওয়ার আর হরলিক্স নিয়ে এসছে, এগুলোতেই টাকা লেগে গেছে মেন হচ্ছে। ম্যাগি, বাকি জিনিসগুলো তো অত টাকা লাগেনি, ওই 3-4টে জিনিসই দামটা বেশি পড়ে গেছে। তো দেখো এই জিনিসটা আমিও খেতাম, কিন্তু হ্যাঁ মুসলি আমি বাড়িতে বানিয়েই খেতাম, আমার সব আগে রেসিপি দেওয়া আছে। আর মনে হয় বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ওটা বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। আর এই যে খেজুর, এইগুলো নিয়েই বেশি একটু দাম পড়ে গেছে আর কি আর করা যাবে। খেতে যখন বলেছে তখন খেতে হবে খেজুরটা, আর খেজুরটা আমাকে অনেকদিন ধরেই খেতে বলছিল। খেয়েছি, আগেও খেয়েছি, কোনো লাভ হয়নি, তবে দেখি এবারে খেয়ে যদি লাভ হয়। তো এখানে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর মাছটা আমি ভেজে নেবো একে একে করে, একদম পাতলা করে মাছের ঝোলটা বানাবো। তো এখানে আবার তেলটাও আমাকে আজারতে হবে, তার কারণ হচ্ছে তেলও শেষ হয়ে গেছে। আর মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালোই ছিল জানো তো, আর মাছটা খেতেও খুব ভালো ছিল, মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল। এখানে দেখো টমেটো, 2-4 কোয়া রসুন, একটু আদা, 1 কোয়ার মতো পেঁয়াজ, আর জিরে আর ধনে দিয়েছি, ওই দিয়ে পেস্ট বানিয়ে একদম মাছের ঝোলটা করব। যত শর্টকাটে আমি রান্না ছাড়তে পারছি ততই আমার জন্য ভালো লাগছে জানো তো। বেশি না হিজিগিজি আমার নিজেরই এখন ভালো লাগছে না, খেতে তো বেশ ভালোই লাগে।
লাগছে, রান্না করতেই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে এই একটা সপ্তাহ যদি আমি একটু রেস্ট পেতাম খুব ভালো হতো সব দিক থেকে। কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে না খুব দুর্বল দুর্বল লাগছে নিজেকে, মাথা ধরে যাচ্ছে, উইক লাগছে, আর ঘুম ছাড়ছে না, চোখের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে। এই জিনিসটা হয় সেটা আমি জানি, কারণ এর আগেও আমি জিনিসটা মানে এই স্টেজটা আমি ফেস করেছি, যে একটা ঘুম ঘুম ভাব লাগে, সবসময় মনে হয় বিছানায় পড়ে থাকবো, দুর্বল দুর্বল ভাব লাগে। এটা মোটামুটি 1 মাস এখন লাগবে, তারপর হয়তো এটা ছাড়বে। কিন্তু কিছু করার নেই, একার সংসারে সব কিছুই করতে হবে। তাও তো আমার মানে হাতের কাছে বলতে পারো আমার ভালো একটা স্বামী পেয়েছি, যে আমাকে সব কাজেই মানে হাতে হাতে হেল্প করে। তো এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতের মাঠটাও এবার ঝরিয়ে নেবো। জানো তো সবাই বলে এই সময় একটুখানি ধীরে সুস্থে চলতে। তো দেখো সত্যি কথা বলতে আতুকুতু করে থাকার মতো সত্যি আমার এখন পরিস্থিতি নেই। যখন ছিল তখন রেখেছিল আমার মা, আতুকুতু করেই রেখেছিল, পুরো বলে না যে সেই তুলে রাখা চাদর মতো সুন্দর কাপড়ের মতো ভাঁজ করে রাখে, সেরকম তুলে রাখা কাপড়ের মতোই রাখতো। কিন্তু এই মুহূর্তে আমার সেরকম তো পরিস্থিতি নেই যে রাখবে, তবুও প্রীতম অনেক চেষ্টা করছে যতটা পারছে আমাকে রেস্ট দেওয়ার। এর থেকে আর জানি না কতটা ভালো করে রাখা যায় একটা স্বামীর পক্ষে। আর রান্নাটাই পারে না, যদি রান্নাটাও পারতো হয়তো রান্নাটাও করে খাওয়াতো আমাকেও। তো এখানে দেখতেই পেলে একটু মিষ্টি দিলাম, ওই যে বললাম মিষ্টি মিষ্টি তরকারি খুব ভালো লাগছে আমার, ঝোলেও মিষ্টি ভালো লাগছে, ঝাল একদম ভালো লাগছে না। আমি লঙ্কা এখন দিচ্ছি না, 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা একটা দিলাম টেস্টের জন্য শুধুমাত্র। তো তারপরে ওই পেস্টটা দিলাম মশলার, আর তারপরে দিলাম হচ্ছে নুন হলুদ আর একটুখানি মিষ্টি। এরপর দেখো মাসকাবারি মালগুলো সব একে একে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর এদিকে আমাকে ফোন করেছিল দিদি ফোন করেছিল, দিদির সাথে একটুখানি কথা বলছিলাম, যে আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে না হয়েছে। তো ওকেও সব কিছু খুলে খালে বলছিলাম। তো ও বলছে ঠিক আছে, সব ঠিকঠাক হয়ে যাবে, তো চিন্তা করিস না, যে আসছে সে ঠিকঠাক নিজের জোগাড় করে নেবে। তোর কেন, আমারও এরকম পজিশনেই পড়েছিলাম। আসলে আমার দিদিরও দুই সন্তান, তো সেই 2 সন্তানকে নিয়ে এখন সে মানে কি বলবো, নিজের জন্য এখন একদমই টাইম পায় না। ও শুধু একটা কথাই বলে, বিশ্বাস কর, মানে জানি না কবে এগুলো বড় হবে, বড় হয়ে গেলে হয়তো এত কষ্ট হবে না, কিন্তু বড় করতে একটু কষ্ট যা। তো দেখো দিদির সাথে কথা বলতে বলতে এখানে আমার কখন ঝোল রেডিও হয়ে গেছে। তো এখানে জল দিয়ে দিলাম, মানে যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা সেই জলটি দিলাম। হয়তো অনেকে বলবে যে ওটা কেন দিলে, কারণ ওটার মধ্যে কাঁচকলা পেঁপে সবই তো সেদ্ধ করা জলটা ছিল, ওটা ফেলে দিলে মানে আমি জানি না ঠিক হতো নাকি। তো যাই হোক এখানে একটু নুনটা কম ছিল, নুনটা দিলাম, তারপরে মাছগুলো দিয়ে একটুখানি ফুটে এলি এই ঝোল একদম রেডি। যেহেতু আলু ফালু সব ফেলে দিয়েছি, আর আলাদা করে করলা সেদ্ধ করলাম না, নাহলে একটুখানি করলা মানে উচ্ছে ছিল সেদ্ধ করলে হতো। তো এখানে অর্ক আর প্রীতমের খাবারটা দিয়ে দিলাম। আমি এবার স্নান টান করে তারপরে ঠাকুরকে সব কিছু দিয়ে টিয়ে তারপরে খাবো। আর এইদিকে হচ্ছে প্রীতম খেয়ে দিয়ে অফিস যাবে, সেই কারণও দিয়ে দিলাম। সকাল থেকে আজকে একটু বেরোতে পারিনি, তাই ওকে আগে ভাগে খেতে দিয়ে দিলাম, আর অর্ককেও দিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।